আসসালামু আলাইকুম। আমি রাবেয়া পারভিন কামরুন্নেসা অনলাইন স্কুলে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় সবাইকে নিয়ে সুস্থ আছো। আজকে আমরা অষ্টম অধ্যায় করব। তোমাদের বইয়ের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের তথ্য ও উপাত্ত সম্পর্কে আমরা কিছু জানব এবং তার সমস্যার সমাধান করব। সবাই বই খাতা কলম নিয়ে বসি এবং আমরা আজকে করছি কি অষ্টম অধ্যায়ের তথ্য উপাত্ত। বর্তমান সময়টাকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, যেমন টেলিভিশন, রেডিও, দৈনিক পত্রিকা ইত্যাদি গণমাধ্যম থেকে আমরা কি করি, খেলাধুলার খবর, আবহাওয়ার খবর, বাজার দর ইত্যাদি তথ্যগুলো আমরা পেয়ে থাকি। তাহলে এই যে আমরা খেলাধুলার খবর বা বাজার দর, বাজারে আজকে কী কী জিনিসের কী কী দাম আছে, এগুলো আমরা তথ্য হিসাবে পেয়ে থাকি। তাহলে আসলে গণিতের ভাষায় তথ্যটা হলো আমাদের যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ, মান, উপাদান বা বস্তুকে তথ্য বলে। তাহলে কি পেলাম আমরা, কোন দ্রব্যটার কি ধরনের মান, তার বাজার দর কীরকম, এই যে কতগুলো জিনিস পেলাম, সেটাই হলো তথ্য। তো যেহেতু আমরা এই তথ্য উপাত্ত আমাদের কাছে একেবারেই নতুন, তাহলে আমরা এই তথ্য কাকে বলে এইটা একটু খাতায় লিখে নিই। এটা আমাদের এই তথ্য উপাত্তটা আমাদের ক্লাস 6 থেকেই শুরু হয় এবং আমরা সেই 10 পর্যন্ত এসএসসি পরীক্ষা পর্যন্ত এই তথ্য উপাত্ত সম্পর্কে আমরা আস্তে আস্তে পড়তে থাকবো, আগাতে থাকবো। তো লিখি আমরা তথ্য কাকে বলে। তথ্য কাকে বলে? দেখো, যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষক, মান, উপাদান বা বস্তুকে তথ্য বলে। তাহলে এই হলো আমাদের তথ্য, যে কোনো কিছু গবেষণার কাজে বা আমাদের লেখাপড়ার কাজে, যেমন আমরা
প্রতিদিন আমরা শিক্ষকরা তোমাদের হাজিরা খাতায় হাজিরা লিখে রাখি। টোটাল মাসে আমরা প্রতি পরীক্ষা শেষে আমরা প্রাপ্ত নম্বরগুলো সংরক্ষণ করে থাকি। এর মাধ্যমে আমরা তোমাদের একটা রেজাল্ট দিই। এই যে সংরক্ষণ করে রাখলাম, এই যে মানগুলি করলাম, এগুলো আমরা তারপরে তোমাদের মধ্যে থেকে কেউ ভালো করলা, কেউ খারাপ করলা, এটা যে আমরা একটা চেষ্টা করি আলাদা করা, ডিফার করা, যারা দুর্বল তাদেরকে আমরা ভালোভাবে আবার গাইড দিয়ে ভালো করার চেষ্টা করা, এই সব মিলিয়ে আমরা এই বিষয়গুলোই হলো আমাদের তথ্যের অন্তর্ভুক্ত। এখন আসো উপাত্তটা কি? এই পরিসংখ্যানে যে বর্ণিত পরিসংখ্যানটা আসলে কি? আগে আমরা একটু জানি যে পরিসংখ্যানটা কি। পরিসংখ্যান হলো, যেমন তোমাদের ক্লাসে শান্তা নামে একটা মেয়ে, তার ওজন হলো 45 কেজি। আর তোমাদের এই 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আছো তোমরা ধরো 50 জন। এদের গড় ওজনটা হলো আমাদের প্রত্যেকের গড় ওজন হলো 45 কেজি। তাহলে এই যে 6ষ্ঠ শ্রেণীর প্রত্যেকের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের যে গড় ওজনটা 45 কেজি, এটাই হলো পরিসংখ্যান। কিন্তু ওই যে শান্তার ওজন 45 কেজি ছিল, সেটা কিন্তু তোমার ছিল না, সেটা ছিল শুধু একজনা। কিন্তু তোমাদের 50 জন শ্রেণীতে 50 জন ছাত্রী আছে, কিন্তু তাদের গড় ওজন হলো 45 কেজি। এইটা হলো পরিসংখ্যান। তাহলে আসো উপাত্তটা কি? উপাত্তটা হলো আমাদের এই যে পরিসংখ্যানে বর্ণিত, আমি বললাম 45 কেজি সংখ্যাসূচক তথ্য দিলাম যে গড় ওজনটা, এটাই হলো আমাদের উপাত্ত। তাহলে আমরা জানি যে উপাত্ত কি, তাহলে আমরা উপাত্তটা জেনে নিই কি। উপাত্ত হলো পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক তথ্য। সংখ্যাসূচক তথ্য হলো উপাত্ত। এখন আমরা যদি বলি যে তথ্য ও উপাত্ত বলতে কি বুঝো, তাহলে আমরা পারবো না। আমরা এভাবে বলে যাব যে তথ্য হলো যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ মান, উপাদান বা বস্তুকে তথ্য বলে। আর উপাত্ত হলো পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক তথ্য হলো উপাত্ত। কিরকম আমরা বলেছি, এই যে উপাত্ত, এই উপাত্তটা যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। কোনো স্থানের দৈনিক সর্বোচ্চ সর্বনিম্ন বৃষ্টিপাতের বা কয়েকদিনের বৃষ্টিপাতের পরিমাণ সংগ্রহ করি যদি, তাহলে সেটা হবে উপাত্ত। কয়েকদিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা অথবা বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা সংগ্রহ করি, সেটা হবে আমাদের উপাত্ত। এই উপাত্ত আবার দুই ধরনের। উপাত্ত কয় ধরনের? দুই ধরনের। উপাত্ত দুই প্রকার। উপাত্ত দুই বা দুই ধরনের। একটা হলো বিন্যস্ত উপাত্ত, আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। এক, দুই হলো অবিন্যস্ত উপাত্ত। এখন আসো আমরা জানি যে বিন্যস্ত উপাত্তটা কি। আসলে যা কিছু যে উপাত্তগুলো সাজানো গোছানো থাকে, গুছানো থাকে, সেই উপাত্তটা হলো বিন্যস্ত, অর্থাৎ বিন্যস্তভাবে থাকে, সাজানো থাকে, সেই উপাত্তটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্তগুলো এলোমেলোভাবে সংগৃহীত থাকে, সেগুলো হলো আমাদের অবিন্যস্ত উপাত্ত। এখন তাহলে আমরা একটা কাজ করি, আমরা
কিছু অবিন্যস্ত উপাত্ত থেকে এটাকে বিন্যস্ত করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে অবিন্যস্ত উপাত্ত কি আর বিন্যস্ত উপাত্ত কি। বিন্যস্ত হলো সাজানো থাকে বা বিন্যস্ত থাকে, আর অবিন্যস্ত হলো যেগুলো এলোমেলো থাকে, সেসব উপাত্তকে আমরা বলি অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা মুছি এগুলো, মুছে যেমন ধরো এখানে আছে 5, 9, 7, 6, 10। এখানে দেখো 5-এর পর 6 থাকার কথা ছিল, আছে কত 9, তারপরে 6-এর পর 7 থাকার কথা ছিল। তারপরে এইটাকে বলা হয় আমাদের অবিন্যস্ত উপাত্ত, কোনো সাজানো নাই, অবিন্যস্ত উপাত্ত। এই অগোছালো জিনিসটাকে বলা হয় আমাদের অবিন্যস্ত উপাত্ত। এখন এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ 5-এর পর 6 লিখি, তারপর 7 লিখি, তারপরে ধরো একটা বাকি 8 লিখি, এরপরে 9 লিখি, তারপরে 10 লিখি, তাহলে এটা কি হবে? এটা বিন্যস্ত হবে। কিন্তু বিন্যস্ত যখনই আমরা বলবো বিন্যস্ত উপাত্ত, যখনই আমরা বিন্যস্ত বলবো তখন আবার দুটো আসবে, উপাত্তের দুটো আসবে। একটা হলো ঊর্ধ্বক্রম আর একটা হলো অধক্রম। ঊর্ধ্বক্রম মানে হলো তোমার ছোট থেকে বড়, উপরে উঠতে থাকা, তার মানে ছোট থেকে বড়। আর অধক্রম হলো তোমার উপর থেকে নিচে নামা। আমরা বলি না যে অধঃপতন হয়েছে, এই ছাত্রীটার অধঃপতন হয়েছে, অর্থাৎ সে আগে ভালো ছিল, আগে সে উপরে ছিল, এখন সে আস্তে আস্তে সে খারাপ হতে যাচ্ছে, তার মানে সে নিচে নেমে যাচ্ছে। তাহলে আমরা এই বিন্যস্ত উপাত্ত যখন করবো, যখন আমরা 5 থেকে শুরু করে 10 যাব, তখন সেটা হবে ঊর্ধ্বক্রম। তাহলে কি হবে? ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাই, আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই বা সাজিয়ে পাই তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাচ্ছি 5, 6, 7, 8, 9, 10। আর অধক্রম অনুসারে যদি আমরা সাজাই, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই 10, 9, 8, 7, 6, 5। এই তাহলে এই করে আমরা আমাদের অনুশীলনীর একটা অঙ্কে যেতে পারি, একটা সমস্যার সমাধান আমরা করতে পারি। দেখো আমরা চলে যাই অনুশীলনী 8। অনুশীলনী 8-এ দেখো আমাদের দেখো 13 নম্বরটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, তথ্য উপাত্ত কি, আর উদাহরণের মাধ্যমে সেটা উপস্থাপন করলাম আমরা। 14 নম্বরও আমি একটু বলেছি, যেমন তোমাকে 14 নম্বরের প্রশ্নটা বলা হয়েছে যে কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়, ব্যাখ্যা করো। তাহলে এটা আমরা বলেছি একটু আগে, এই কালামের ওজন 50 কেজি এটা কিন্তু পরিসংখ্যান। পরিসংখ্যান হলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। হ্যাঁ, এইটা হলো আমাদের পরিসংখ্যান। তো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা 15 নম্বর অঙ্কটা করি। 15 নম্বরে আমাদের কি আছে দেখো, আশা করি সবাই আমরা বুঝতে পারছি। 15 নম্বরে বলেছে যে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর কত আছে? 30, 40, 35, 50, 60, 70, 65, 75, 60, 70, 60, 30, এত 85। এখানে 20 জনার আছে।
এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? কি বলতে পারি আমরা? তোমরা কিন্তু অঙ্কটা তুলে নিবা। তোমরা লিখবা 20 জন শিক্ষার্থীর, 20 জন শিক্ষার্থীর, আচ্ছা আমি তুলেই দিই, তুলে তারপর আমি লিখে দিই। 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর আমরা ক করছি। 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর। কি কি আছে দেখি? 30, 40, 35, 50, 35, 50, 60, 70, 60, 70, 65, 75, 60, 70, 60, 30, 30, 40, 80, 75, 90, 100, 95, 90, 85। আমার যেহেতু বোর্ডে কাজ করতে হচ্ছে সেহেতু আমি একটু এইভাবে লিখলাম, কিন্তু সবচেয়ে ভালো হবে উপরে 10টা নিচে 10টা করে তুললে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো 30-এর পর 40 আছে, এরপর আবার 35 আছে, এরপরে 50 আছে, এখানে কোনো ধারাবাহিকতা নেই। অর্থাৎ এই প্রদত্ত উপাত্তটা বিন্যস্ত নয়। কি উপাত্ত? অবিন্যস্ত। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি এই উপাত্তগুলো অবিন্যস্ত উপাত্ত। উপরের উপাত্তগুলো উপরের উপাত্তগুলো অবিন্যস্ত। এই হলো আমার কয়ের উত্তর, অবিন্যস্ত উপাত্ত। উপরের এটা হলো আমাদের অবিন্যস্ত। এরপরে বলছে যে উপাত্তগুলোকে অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। তাহলে আমরা আসি, এখন বলছে আমাদেরকে যে যদি অবিন্যস্ত হয় তাহলে বিন্যস্ত করো। তাহলে আমরা এখন বিন্যস্ত করব, খতে যে আমরা বিন্যস্ত করব। অঙ্কটা আমি আর তুললাম না, তাহলে আমরা লিখি বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত আমি বলেছিলাম দুই ধরনের, আমাকে কিন্তু দুটোই লিখতে হবে। একটা হলো বিন্যস্ত উপাত্ত, একটা হলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম অনুসারে যদি আমরা সাজাই, অনুসারে সাজিয়ে পাই। দেখো কি পাই, আমাদের সবচেয়ে নিচে শুরু হয়েছে 30 দিয়ে, 30। তাহলে আমি একটা কাজ করব, যখন 30 লিখব তখন আমরা এই 30টাকে পেন্সিল দিয়ে আমাদের খাতায় কেটে দিই 30। এরপরে দেখো ঘুরে 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 দেখো 30, এটা আমাদের সুবিধার জন্য দুইবার আছে আমাদের 30। এরপরে খেয়াল করো আমাদের আছে 35, আমি 35 কাটলাম। এটা কিন্তু তোমরা পেন্সিল দিয়ে কাটবা তোমাদের বোঝার সুবিধার জন্য, যেন আমরা বুঝতে পারি যে এইটা আমাদের লেখা হয়ে গেছে, কিন্তু পেন্সিল দিয়ে কাটবা। আমি তো এখন বোর্ডে করছি তাই এইভাবে করছি। তাহলে 35। এরপরে দেখো 35 আর আমাদের আছে কিনা, না আর নাই। তাহলে আছে আমাদের 40। এখন আমরা 40 কয়বার আছে খেয়াল করো, 1 2 তা এই দুইবারই আছে 40। তাহলে 40 লিখি। এখন 40-এর পর আমাদের কি আছে? 40-এর পর আমাদের আছে 50। তাহলে আমরা 50 লিখি, 50। এখন আমরা লিখলাম 50। 50 দেখো আর কোথায় আছে কিনা, দেখো না। এরপরে আছে আমাদের 60। খেয়াল করো আমাদের 60 আছে, আমি 60 কাটলাম। একবার 60, আরও আছে একবার 60, এই দুইবার 60, এই তিনবার 60। হ্যাঁ, তাহলে 3 বার আছে আমাদের 60 হলো।
এরপরে আছে আমাদের কত খেয়াল করো, 65 আছে। তাহলে আমরা লিখলাম একবার 65, 65, একবার 65, একবারই 65। তারপরে আছে আমাদের কত, 70। 70 আছে আমার একবার, দেখো খেয়াল করো। তারপরে আরো একবার 70 আছে দুইবার, তাহলে আমরা 70 পেয়ে গেলাম দুইবার। তারপরে আছে আমাদের 75, খেয়াল করো 75 আছে আমাদের একবার, তারপরে আছে আমাদের দুইবার, 75 আমার আছে দুইবার। এখন খেয়াল করো 75-এর পর আমার আছে কত, 80। 80 আছে আমার একবার, 80। এরপরে আছে দেখো খেয়াল করো আমাদের 85 আছে, 85 আছে আমাদের একবার, 85। এরপরে খেয়াল করো আমাদের 90 আছে, 90 আছে আমাদের একবার। এরপরে খেয়াল করো আমাদের না দুইবার, 90 আছে আমাদের দুইবার। এরপরে খেয়াল করো আমাদের 95 আছে একবার। এরপরে খেয়াল করো 100 আছে একবার। এখন আমরা একটু গুনে দেখি। এখন আমরা একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো আমাদের একদম 20 জন শিক্ষার্থী ছাত্রছাত্রী গণিতে প্রাপ্ত নম্বরটাকে আমরা বিন্যস্ত উপাত্তের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারলাম। এখন আমরা অধক্রমটা আমাদের জন্য খুবই সোজা। অধক্রমটা আমাদের জন্য সোজা মানে আমরা 100 থেকে টোটাল ওই 30-এ চলে যাব। তাইলে আমরা লিখতে পারি অধক্রম অনুসারে সাজিয়ে পাই। এখন আমরা উঠাট করে লিখে দিচ্ছি 100, 95, 90, 90, 85, 80, 75, 75, 70, 70, 65, 60 হলো আমাদের তিনবার, 50, তারপর হলো 40, 40, 35, 30, 35, 30। আবার আমরা গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। একটা 1 1 1 2 95 90 90 85 80 80 75 75 70 70 65 60 60 60 50। এরপরে হলো 30 হলো 2 হয়ে গেল আমাদের খ। এটা হলো আমাদেরকে, দেখো আমি একটা জিনিস কি করেছি তোমাদেরকে, যে আমাকে খতে বলেছে শুধু অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। তাহলে খতে আমি যে কোনো একটা দিতে পারি, তাহলে আমি দিব শুধু ঊর্ধ্বক্রম। খতে আমি শুধু ঊর্ধ্বক্রম দিব, কিন্তু গতে এসে আমার বলেছে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজানো। তাহলে গতে এসে আমাকে কিন্তু দুটোই করতে হবে, এই ঊর্ধ্বক্রমও করতে হবে, অধক্রমও করতে হবে। তাহলে আমাদের এই 15 নম্বর অঙ্কটা পুরো শেষ। আমি আবারও বলছি, খতে আমরা শুধু ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে, বিন্যস্তটা আমরা শুধু ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখে দিব, আর গতে যে আমাদের ঊর্ধ্বক্রম করতে হবে এবং অধক্রমও দেখাতে হবে। হয়ে গেল আমাদের। এখন আমরা শিখব হলো গড়। এখন আমরা শিখব হলো গড়। আসলে গড়টা কি, ক্লাস 5-এ কিন্তু আমরা করেছি, গড় করেছি। গড় করেছি কি বলেছে, যেমন তোমাদের এরকম একটা আছে যে একটা পরিবারে বছরে 420 কেজি চাল নেয়, হ্যাঁ, বছরে
আচ্ছা ধরো একটা পরিবারে বছরে 120 কেজি চাল লাগে, তাহলে তাদের প্রতি মাসে কত কেজি চাল লাগে? তা আমরা কি করেছিলাম, এই প্রতি মাস, 1 বছর সমান 12 মাস, আর ওখানে হলো টোটাল 12 মাসে চাল লাগে 120। তাহলে মোট চালের পরিমাণটাকে আমরা কি করেছি, মোট মাস দিয়ে ভাগ করেছি। তাহলে 12 দিয়ে 120কে ভাগ করে আমরা সোজা পেয়ে গেলাম 10 কেজি। এই যে আমরা এই যে উপাত্ত সমূহের মোট সমষ্টি, সমষ্টিটা কি ছিল, 1 বছরে পরিবারে খরচ হয় 120 কেজি, আর উপাত্ত সমূহের সংখ্যা ছিল, সংখ্যাটা কি ছিল, যে মাস ছিল কতটা, 12 মাস ছিল। তাহলে আমরা এই উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে যদি সমষ্টিটাকে ভাগ করি সেটা, তাহলেই আমরা গড় পাই। তাহলে আমরা গড়ের একটা সূত্র দাঁড় করাতে পারি, সেটা কি, বা গড়টা আগে কি সেটা বলি, তারপর আমরা সূত্রটা বলছি। গড়টাকে যদি আমরা ভাষায় বলি, গাণিতিক ভাষায় বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি, গড়টা যদি আমরা গাণিতিক ভাবে উপস্থাপন করি, তাহলে আমরা লিখতে পারি সংগৃহীত উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি এটা গড়ের একটা সংজ্ঞা। লিখি, আমরা গড় লিখি, সংগৃহীত উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে বা ভাগ করে গড় পাওয়া যায়। অর্থাৎ গড় হলো, তাহলে আমরা কি লিখতে পারি, গড়ের সূত্রটা আমরা কি লিখতে পারি, তাহলে গড় হলো, এটা হলো গড়ের সূত্র, উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে উপাত্ত সমূহের সমষ্টিকে ভাগ করা। উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে আমরা যদি উপাত্ত সমূহের সমষ্টিকে ভাগ করি, উপাত্ত সমূহের সমষ্টিকে ভাগ করি, তবে আমরা গড় পাব, তাহলে আসো আমরা ই করি, এখানে একটা অঙ্ক করি, দেখি কোথায় আছে, 16 নম্বর বলছে, যে কোনো তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো। হ্যাঁ, 15 জনের ওজন উপস্থাপন করো, করে তার গড় নির্ণয় করো। এখন তুমি এটাকে 15 জনের ওজন, যে কোনো ওজন লিখতে পারো, কারো 20 কেজি, কারো 30 কেজি, কারো 40 কেজি, কারো এই কেজি। তো আমরা একটা কাজ করি, একটা অঙ্ক 15 জনের ওজন লিখি। তো লিখি, আমরা লিখি আমাদের শ্রেণীর 15 জনের, ষষ্ঠ শ্রেণীর 15 জনের ওজন হলো, 15 জনের ওজন, যে কোনো ওজন, 15 জনের ওজন করো। কারো আছে, কারো 35 কেজি, কারো 40 কেজি, কারো আছে 50, তারপরে হলো 60 কেজি আছে, তারপরে 25 কেজি, আরেকজন আছে 3, 5।
তারপর আবার দেখো 45 কেজি, আরও একজনের আছে 50 কেজি, আরেকজনের আছে 65 কেজি, আরেকজনের আছে 30 কেজি, আবার আমরা একজনের আছে 40 কেজি, আবার 40 কেজি, আবার আরেকজনের আছে 60 কেজি, একজনের একদম 70 কেজি, একজনের আছে, আবার একজনের 35 কেজি আছে, আবার একজনের 40 কেজি আছে। এখন আমরা এই টোটাল এই জিনিসটা হলো আমাদের উপাত্ত। এই 15টা উপাত্তকে আমরা যোগ করে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হবে, এই আমরা গড়টা পেয়ে যাব। তাহলে আমি একটু কাজ করি, এই ইয়াটা আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। আমরা কি করব, এই কমাগুলো সবগুলো আমরা লিখব কি, ষষ্ঠ শ্রেণীর 15 জনের ওজনের সমষ্টি, সমষ্টি লিখে বা উপাত্তের ষষ্ঠ শ্রেণী, হ্যাঁ এদের হলো 15 জনের ওজনের সমষ্টি লিখে আমরা এগুলো যোগ করে ফেলব। কি করব, আমরা এগুলো সবগুলো যোগ করে ফেলব, যোগ করব, এগুলো আমরা সব যোগ করব, যোগ 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 যোগ, এই টোটালটা যোগ করে আমরা যা পাবো সেটাকে এই 15 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। তাহলে দেখো এটা আমার বাকি অংশটুকু বাড়ি কাজ থাকলো, এটা আমার বাড়ি কাজ থাকলো। আরো দুই একটা আমি উদাহরণ বাড়ি কাজ তোমাদেরকে দিয়ে দেই। সেটা হলো উদাহরণ, দেখো আমাদের 1 আছে, আমি শুধু বলবো তোমাদেরকে এগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখো, আর উদাহরণ 1-এর তর্জনের উচ্চতার গড় নির্ণয় করো। তাহলে আমরা বলি আমাদের বাড়ির কাজ থাকলো উদাহরণ 1 আর 3। তো আল্লাহ চাহতো আমরা আগামী ক্লাসে মধ্যক প্রচুরক করব, মধ্যক ও প্রচুরক করব। তারপরে যদি আমরা কি করতে পারি তাহলে লেখচিত্রটা করব, যদি না পারি তার পরবর্তী ক্লাসে আমরা লেখচিত্রগুলো করব। তো ছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে দিও, আমি পড়ে তোমাদেরকে সেটা দূরীকরণের চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং লেখাপড়া করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।